এসো। কি হয়েছে বলো তো? আয়শার কোনো খবর আছে? আয়শা একটা ছোট ট্রাফিক অ্যাক্সিডেন্টের সাথে জড়িয়ে পড়েছে। তাকে থানায় সাক্ষী হিসেবে রেখেছে। কোন থানায় আছে? কাদিকোয়। সেফের, জুলফিকারকে সাথে করে নিয়ে যাও, এক্ষুনি আয়শাকে নিয়ে এসো। চিন্তা করবেন না বাবা। তোমাকে দেখা করতে দেয় না কেন? কারণ আমার নানু আমার বাবাকে পছন্দ করেন না। আর তোমার মায়ের ব্যাপারে কি বলেন? আমার মা বিদেশে গেছে। কেন? ব্যবসার কাজে গেছে, শীঘ্রই আসবে। এখন আমার বাবাও সাথে থাকবে না। চিন্তা করো না, কিছুই হবে না। পুলিশ কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবে, তারপর ওনারা তোমার বাবাকে ছেড়ে দেবে। তারা বাবাকে ছেড়ে দিবে? অবশ্যই ছেড়ে দেবে। তুমি চাইলে কিন্তু আমি পুলিশের সাথে কথা বলতে পারি। পুলিশ আমার বাবাকে চেনে। কিভাবে চেনে? আমার বাবাও আগে পুলিশ ছিলেন। তারা কোথায় আছে বলুন? তুমি একটু শান্ত হও তো। এত কিছুর পর শান্ত হব কিভাবে? আমি বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না। তুমি কি আমার সাথে মজা করছো নাকি? আমাদের ফার্মেসিতে যাওয়ার কথা ছিল না সেফের? এবার আর কোনো ঝামেলা করো না। পুলিশ স্টেশনের কথা বললে তুমি আসতে না জুলফিকার। আমাকে আর কখনো আনবে না। শোনো, আয়শা থানার ভেতরে আছে, ওকে নিয়ে চলে আসবো, ঠিক আছে? পুলিশ স্টেশনের ওয়্যারলেসের সাউন্ডটা, ওটা শুনলেই ভেতর যেন কেমন কেমন করে। আমি খুবই নার্ভাস হয়ে যাই সেফের। তুমি এবার দেখো আমি কিভাবে করি। এটা নাও, কোথাও যেও না, বের হয়ে যেন আবার খুঁজতে না হয়। এখানে আবার ঘোরার জায়গা আছে নাকি? হ্যালো, কে কে? মোস্তফা? কখন? আচ্ছা, কোন স্টেশনে আছে? কি বাচ্চা কিডন্যাপ করেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। আর কবে মানুষ হবে তুমি? এই জীবনে আর দেখে যেতে পারবো বলে মনে হয় না। সিনান, ও যাক, তুমি ঠিক আছো তো? একটা বাচ্চাকে দেখে রাখতে পারলে না, অপদার্থ কোথাকার। যদি কিডন্যাপ করে নিয়ে যেত পাগলটা। সরি, আপনি যাকে পাগল বলছেন তিনি কিন্তু ওর বাবা। আচ্ছা, আপনি কে ম্যাডাম? নানু, আমি আমার বাবাকে আবার দেখতে চাই, প্লিজ। সিনা, তোমার বাবার এখন কাজ আছে, পরে দেখা করব, চলো। বাবা! সিনান, সিনান, তুমি ঠিক আছো? আমাকে ছেড়ে যাবে না তো বাবা? আমি কি তোমাকে ছেড়ে যেতে পারি বাবা? আমি মরে গেলেও তোমাকে ছেড়ে যাব না। শোনো বাবা, আমার কথা মন দিয়ে শোনো, ওকে? কিছুই চেঞ্জ হবে না, কিছুই না, সবকিছুই আগের মতো হয়ে যাবে, ওকে? প্রমিস? প্রমিস। আমি কি কখনো মিথ্যা বলেছি বলো তো? সব সময়। কবে তোমাকে মিথ্যা বলেছি? ওহ, ওকে ওকে। ওকে সিনান, একদম ভেবো না, সব ঠিক হয়ে চলো যাবে। সিনান, আমরা এখন Bye. যাব। আপনার সমস্যা কি বলুন তো? আমার কাছ থেকে আপনি সিনানকে কেন আলাদা করছেন? নিজের জন্য একটা কাজ খোঁজো আর একটা সুস্থ জীবনযাপন শুরু করো, তারপর যত চাও সিনানকে দেখতে পারবে। আমার যা যা করতে হয় আমি সব করব, সব কিছু আমি করব। তারপর আমি ওকে পাওয়ার জন্য মামলা করব। যেভাবে বলি তাই করো, মামলার কোনো দরকার নেই। ছাড়ো, যেতে দাও। আমাকে ছেড়ে দাও নানু, আমি বাবার কাছে যাব। আমাকে ছেড়ে দাও, ছাড়ো। আমাকে
আমাকে যেতে দাও। কি খবর? কি হচ্ছে এখানে? ফ্যামিলি ড্রামা হচ্ছে। এমন সিচুয়েশনে কিছুই বলার নেই। দেখুন, এটা আমার বলা ঠিক না। প্রায় 1 বছর হয়ে গেল বাড়িতে যাননি। আপনার জন্য বাবা ওয়েট করছেন। ওয়েট করলে আমি কি করব? আমাকে বলেছেন আপনাকে নিয়ে যেতে। আমি না গেলে কি করবে সেফার? মাথায় গুলি করবে? আয়শা, এসব কি বলছেন? আমি যাচ্ছি না সেফার, যা খুশি করো। আয়শা, আপনার বাবাকে অসন্তুষ্ট করবেন না, আমাদের বিপদে ফেলবেন না। পরে বাবা রেগে যাবেন আর শাস্তি হবে আমাদের। দেখো, আমি যেতে পারি এক শর্তে। ওখানে একটা বাচ্চা কাঁদছিল, দেখেছো? দেখেছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সেফের, এতদিন কোথায় ছিলেন? এদিক দিয়ে যাচ্ছিলাম। কি খবর? আপনার একটা হেল্প দরকার। আচ্ছা, দেখছি বিষয়টা। কি খাবেন, চা না কফি? না স্যার, কিছু খাবো না, এখন একটু ব্যস্ত আছি। হ্যাঁ, বলুন। আমি এখানে ট্রাফিক ডিপার্টমেন্টে এসেছিলাম, আমার একটা ছোট কাজ ছিল, এসে সমস্যায় পড়ে গেলাম। এক ট্যাক্সি চালক ছেলেকে কিডন্যাপ করেছে, তার বাচ্চাটা অনবরত কাঁদছে। আমি আসলে নিজেও জানি না এখানে সমস্যাটা কি। হ্যাঁ, দেখেছি। ওই লোকটা আমাদের পরিচিত। যদি কিছু একটা করে সমস্যার সমাধান করতে পারতেন তাহলে খুব ভালো হতো আর কি। বাচ্চাটার নানু হলেন উনসাল ওজবাকান, খুব বিখ্যাত জার্নালিস্ট। উনি অভিযোগও দায়ের করেছেন, পরে যেন আবার ঝামেলা না হয়। আমরা বাহারি বাবার ট্রেনিংয়ে অংশ নিয়েছিলাম স্যার। অভাবীদের হেল্প করা আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে। আপনি জানেন স্যার, নিশ্চয়ই আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। অবশ্যই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেফের, আর আমি দেখছি ব্যাপারটা কিভাবে কি করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তাহলে আমি এখন উঠছি। আর বিষয়টা আমি দেখছি সেফের। কোনো এক সন্ধ্যায় আমরা একসাথে রাকি খেতে পারি, চলে আসুন না। যাওয়া যায়, এটা দারুণ হবে। যাই হোক, বাহারি বাবাকে আমার সালাম জানাবে। অবশ্যই জানাবো স্যার, ভালো থাকবেন আপনি। আপনিও। কি বললো? চিফের সাথে কথা হয়েছে, ওনাকে ছেড়ে দেবে। কিন্তু ওনাকে চেনেন কিভাবে? ওনাকে আমি চিনি না। যাবেন? হ্যাঁ, চলো। ওয়েলকাম আয়েশা, কেমন আছেন আপনি? অনেক দিন পর দেখা পাওয়া গেল। তোমার স্বভাবটা কখনো চেঞ্জ হবে না, তাই না? তুমি তো লাকি, দারুণ ফেভার পেয়েছো। কেন, কি হয়েছে? তোমার স্যারকে জিজ্ঞেস করো। আমার ট্যাক্সিটা কোথায় আছে? এর মধ্যেই পার্কিং এ এসেছে, পার্কিং এ গেলেই তুমি দেখতে পাবে। ওকে। সব ক্রেজি মানুষজন। আয়েশা, ওয়েলকাম। এতদিন পরে মনে পড়লো? কি করব বলো, আসতেই হলো সুঙ্গুল। ওয়েলকাম আয়শা, বাবা খুব খুশি হবেন। স্বাগত আয়শা মামুনি। কেমন আছো তুমি? সব ঠিক আছে? হ্যাঁ। তোমাকে অনেক মিস করেছি।
সবাই চলে এসেছে। ওয়েলকাম। তোমাকে আমাদের মাঝে দেখে খুব ভালো লাগছে আয়েশা। বেশিক্ষণ থাকতে পারবো না। চলুন আমরা ভেতরে যাই। বসুন, দুঃখিত একটু দেরি হয়ে গেল। বাহারি বাবার সাথে আজ দেখা করা যাবে? আজকে দেখা করা সম্ভব না। সেই সকাল থেকে আমরা ওয়েট করছি। করতে থাকো, ঠিক আছে? চলো বাবা, চলো। এই লোক খুব বেশি সুবিধার না। এটা নাও। থ্যাঙ্কস। কত হয়েছে? ফি 900, পার্কিং ফি 100, সব মিলে 1000 টাকা হয়েছে। 800 দিলেই হবে। ও হো হো, এত টাকা? কি বলছো তুমি? ইচ্ছা মতো বাড়িয়ে বাড়িয়ে তুমি আমার কাছে এত টাকা চাচ্ছ কেন? হ্যাঁ, এটাই তো রেগুলার প্রাইস। ভাই টাকা? গাড়িতে আছে, একটা মিনিট দাঁড়াও। আরে আমি তো আর পালিয়ে যাচ্ছি না ভাই। দেখা হবে, যাচ্ছি ভাই। এরপর দেখে নিব। Gel Habibim, sana aşık olmuşam, cümle halkı sana bende kılmışam. Gece gündüz işleri isyan kamu, korkarım ki yerleri ola tamu. Ya ilahi Hazretinden hacetim budur kim, budur kim olamak bu ümmetim. Ey Habibim nedir ol kim diledin bir avuç toprağa minnet meyledin. Ben sana aşık olunca ey şerif senin olmaz mı duan ey latif. Zatına miraç edindim zatını bile yazdım adım ile adını. আমি প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছিলাম। সামনে একজন মহিলা ছিল, সে খেয়ালই করেনি। সে ভুলে ব্যাক গিয়ার দেয়। আমি হর্ন বাজালাম কিন্তু সে শুনতে পেল না, এসে গাড়িতে ধাক্কা দিল। দেখুন। মুস্তফা, তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল। গাড়িটার কি অবস্থা করেছো নিজের চোখে দেখো তো। চিন্তা করবেন না, আমি মহিলার ফোন নাম্বারটা নিয়ে নিয়েছি। আমি গাড়িটা সারাতে নিয়ে গিয়েছিলাম। মেকানিক বলল 2000 টাকা লাগবে। ভয় নেই, ওই মহিলাই টাকা দেবে। অ্যাক্সিডেন্ট ছোট ছিল, আমি শুধু গ্যাসের কাজটা করিয়েছি। যাই হোক, হাজি চাচা এখন চলে যাচ্ছে। সরি, সকালে এসে আমি গাড়ি নিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আয়শা চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ মা? ডিনার করে যাও। কাজ আছে। একটা ট্যাক্সি ডেকে দেওয়া যাবে? গুড নাইট। আয়েশা, একটু কথা বলার ছিল। আমাদের কথা বলার কিছুই নেই। আয়েশা, বাবা তোমার সাথে কথা বলতে চায়, থাকতে হবে। না থাকলে কি করবে? থামো সদরুদ্দিন,
কতদিন তুমি বাড়িতে আসোনি আয়েশা? কেমন আছি খোঁজ নাওনি? প্রতিদিনই যেহেতু আমি নিউজ পেপার পড়ি, তাই তোমার কিছু হলে হেডলাইনেই পাবো। আয়েশা, তুমি থামবে? মারবে নাকি? অবশ্য কাউকে মারধর করা তো তোমার প্রতিদিনের রুটিন, তাই না? আয়েশা, বুঝে শুনে কথা বলো। বুঝেই বলছি। তোমাদের বাসায় এসেছি শুধুমাত্র আমার ভাইয়ের শেষকৃত্যে অংশ নিতে। ওর মৃত্যুর সময় কোথায় ছিলে? ও হ্যাঁ, মনে পড়েছে। তখন তো তুমি একটা হোটেলে রাত কাটাচ্ছিলে সদরুদ্দিন। তুমি তো পরের দিন জানতে পেরেছো, তাই না? বুঝেছি আমি। আয়েশা, তুমি তোমার মা এবং ভাইয়ের মৃত্যুর জন্য কি আমাকে দায়ী করো মা? যদি তাদের ফিরিয়ে আনতে পারতাম, আমি এখনই আমার জীবন দিয়ে দিতাম। আর কি করার ছিল বলো? অবশ্যই করার ছিল। তোমার আসলে অনেক কিছু করার ছিল, যেগুলো তুমি কখনোই ঠিক মতো করনি। এভাবে আমার দিকে তাকাবে না, তাকাবে না। বাবা, তুমি কি দিয়েছো আমাদের? কি দিয়েছি আমি? আমি তোমাকে বলছি। দেখো, অন্তত তোমার পাশে তোমার বাবা ছিল আয়েশা। মাত্র 10 বছর বয়সে আততায়ীরা আমার চোখের সামনে আমার বাবাকে গুলি করে। আমার বাবার লাশের সাথে আমি দিন রাত কথা বলেছি। তুমি জানো আয়েশা, ইতিম হয়ে বড় হয়ে ওঠার মানে কি জানো? হ্যাঁ, এখানে ওখানে এক এক দিন এক এক ঘরে থাকতে কেমন লাগে জানো? জীবনে কখনো তুমি কোনো এতিমখানায় গিয়েছো? আমার মেয়ে হয়ে ক্ষুধা আর দারিদ্র দেখেছো? দেখোনি তুমি? মাত্র 15 বছর বয়সে কখনো বন্দুকের তাড়া খেয়ে বেরিয়েছো? খাওনি। তুমি বেছে নিয়েছো। আমি বেছে নেইনি, বাধ্য হয়েছি। আমি সবকিছু হারিয়েছি, শুধু তোমরা আছো। আমিও আমার ভাইকে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি, আমার নিজের জীবন হারিয়েছি। আয়েশা মা, যদি তোমার শরীরে একটা কাটাও বিধে আমার হৃদয় কষ্ট পায়। সত্যি যদি তুমি বুঝতে। শোনো বাবা, ইস্তাম্বুলের সবার বাবা হতে পেরেছো, শুধু নিজের সন্তানদের বাবা হতে পারোনি। আমি আসছি। ওহো, কর্নেল, কর্নেল, ও মুস্তফা, গত 1 মাস ধরে চাবিটি ঠিক করতে পারো? চিন্তা করবেন না কর্নেল জেভার, কথা দিচ্ছি এ মাসেই ঠিক করে ফেলবো। শরীর কেমন আপনার? কেমন আর থাকবো বলো, আমরা ঘরে বসে একা একা সময় কাটাই।
নাতি নাতনিদের আসার কথা ছিল, এখনো আসেনি। জামাই কাজে ব্যস্ত। তাই এভাবেই আমরা বাসার সময় কাটাই। পেন্টিং আপনি চালিয়ে যান। হ্যাঁ, অবশ্যই চালিয়ে যাব। একদিন সন্ধ্যাবেলা একসাথে বসে আলাপ করা যাবে, তখন আমি তোমাকে আমার করা নতুন পেন্টিং দেখাবো। হ্যাঁ, আদেশ করুন কর্নেল জেফার। হ্যাঁ, যেতে হবে। হ্যাঁ, যাও যাও। বাই বাই। শুভ সন্ধ্যা মোস্তফা, কেমন আছেন? ভালো আছি মিসেস উমরান, আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আমি আসলে বলতে চাচ্ছিলাম, ছেলের টিচার কিছু হোমওয়ার্ক দিয়েছে। কিছু মনে না করলে 1 বা 2 মিনিটের জন্য ওকে একটু দেখিয়ে দেবেন? অবশ্যই অবশ্যই, ওকে আমি দেখিয়ে দেবো। আমি একটু রুমে যাচ্ছি, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে গোসল করে একটু ফ্রেশ হয়ে নেই। 1 ঘন্টা পরে ওকে রুমে আসতে বলবেন। 1 ঘন্টা পরে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা, জি জি, আমি ঠিক আছে। পাঠিয়ে দেবো। হ্যাঁ। আপনি ভিতরে কিভাবে এলেন? আমাদের পুরনো অভ্যাস, চুরি বিভাগেই প্রথম কাজ শুরু করি। ঠিক আছে, বলুন আবার কি হলো, বলুন মুরাদ স্যার। একটা দিনও কি একটু শান্তিতে থাকতে পারো না মোস্তফা? আই এম রিয়েলি সরি, আমি ভুলে ওয়ালেটটা ফেলে এসেছি। আপনার ফোন নাম্বারটা আমাকে দিন, পেমেন্টটা আমি কিছুক্ষণ পরে করে দিচ্ছি। ব্যাপার না, আমি অ্যাপ থেকে নেব। গুড নাইট ম্যাম। ঠিক আছে, গুড নাইট। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, হ্যালো তানের, আমাকে না বাসায় যেতে হবে, তাই একটু লেট হবে। ঠিক আছে, দেখা হবে। সারাদিন কোথায় ছিলে মোস্তফা? কোথায় আবার, ট্যাক্সি চালাচ্ছিলাম। হ্যাঁ, আমার সাথে মিথ্যে বলো না। তুমি সিনানের পিছনে ছিলে, তাই প্রবলেমে পড়েছো। আচ্ছা, তোমার জন্য ট্যাক্সির ব্যবস্থা করলাম কেন বলো তো? হ্যাঁ, বাহারির থেকে খবর আনতে যাচ্ছিলে, তার কি হলো? উনি এখন কোথায় আছে জানো না, কি করছে তাও তুমি জানো না মোস্তফা। সারাদিন তোমার ছেলের পেছনে ঘুরছো। অনেকদিন হয়ে গেল সিনানকে আমি দেখি না। ও নানু আমার সাথে দেখা করতে দেয় না, আমি কি করব? অনসাল ঠিক আছে, একদম ঠিক আছে। নিজেরই তো যত্ন নিতে পারো না, আবার সন্তানের যত্ন নিবে কিভাবে? দরকার হলে আমি সবজি বিক্রি করে ছেলে দেখাশোনা করব। তুমি যে নিজে কিভাবে চলছো সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি আমাকে বাহারি ইনফরমেশন নিয়ে আসার প্রমিস করেছিলে মোস্তফা, এখন তুমি পুলিশ প্রধান আর প্রসিকিউটরকে কি বলবে বলো? আপনিও আমাকে কথা দিয়েছিলেন, আমাকে সেভ করার কথা ছিল, আর করলেনটা কি? মোস্তফা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। উফ, Can I help? ইটস ওকে, ওইদিকে আমার ফ্রেন্ড ওয়েট করছে। প্লিজ। হাই, কেমন আছো? ভালো আছি, তুমি? আমি ভালো। বসো। থ্যাংক ইউ। তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়। ডিনারে কি খেতে চাও তুমি বলো? আমি শুধু সালাদ নেব, জাস্ট এতেই হবে। ওকে, আর সালাদের সঙ্গে কি ওয়াইন নেবে? শিওর। যে অপরাধ আমি করিনি তার জন্য ওরা আমাকে আটকে রেখেছে, তার উপর আমি আমার ছেলেকে হারিয়েছি। তোমার মাথাটা একটু ঠান্ডা করো মোস্তফা, তুমি একটু বোঝার চেষ্টা করো। পুলিশ প্রধানের সঙ্গে কথা বলেছি, ওনাকে আমি বলেছিলাম তুমি বাহারি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসবে। কি বললেন? উনি সত্যি খুশি হয়েছিলেন? প্লিজ স্যার বলুন না স্যার, কি বলেছেন? উনি কি আসলে আমার ব্যাপারে আশাবাদী ছিলেন? আমার বন্ধুরা ঘৃণে আমার দিকে কেউ তাকায় না স্যার। ওরা আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, ওর মুখটা ঠিক মতো দেখতেও পাই না আমি। আর আপনি শুধু আমাকে বাহারির পেছনে ঘুরতে বলেন। আগের পেশায় ফিরতে চাও না? আমি সবকিছু থেকে মুক্তি চাই। তুমি কি তোমার ছেলেকে ফিরে পেতে চাও না? অবশ্যই চাই। আমি ওয়াইফকে? না, সেটা কখনোই সম্ভব না স্যার। শোনো, তুমি যদি কিছু করতে চাও তাহলে তোমাকে আমার হেল্প করতে হবে। বলেছিলাম বাহারিকে তুমি ফলো করো, কোনো ইনফরমেশনই তো তুমি আনতে পারলে না। আরে বাহারি উম্মান তোর বাড়ি থেকেই কখনো বের হন না।
ওনার লোকেশন ট্রেস করে বুঝতে পারছেন না আপনি? ওনার গ্যাং ইস্তাম্বুলে খুবই পাওয়ারফুল। আমরা নানান সোর্সে ওনার সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু আমার ভ্যালিড এভিডেন্স দরকার মুস্তফা। বাহারির একটা মেয়ে আছে, তুমি কি জানো এটা? ওনার কাছ থেকে দূরে থাকে। তুমি কি আমার সাথে ইম্পর্টেন্ট কোনো বিষয় নিয়ে কথা বলতে চাও? আয়েশা, আমি তোমাকে অনেকদিন ধরেই কিছু একটা বলতে চাচ্ছিলাম, হয়তো তুমি বুঝতে পারছো। কই না তো। যেদিন আমি তোমাকে প্রথম দেখি খুব পছন্দ করেছিলাম। শুধু পছন্দ না, প্রেমে পড়েছি। আমি জানি হয়তো অপ্রস্তুত হয়েছ, বলা দরকার ছিল। তুমি কি আমাকে বিয়ে করবে? শোনো, জাফর বেগ নামে নতুন একজন লোক এসেছে। সে হলো একজন ভয়ঙ্কর সাইকোপ্যাথ। তার অনেক টাকাও আছে আর খুব পাওয়ারফুল মানুষ, বুঝেছ মুস্তফা? তো সে বাহারিকে ড্রাগ বিজনেসে নামাতে যাচ্ছিল। কে? হ্যাঁ, বাহারি উম্মান। উনি ড্রাগ বিজনেসে নামবে বলছেন? হায় আল্লাহ, যার ছেলে ড্রাগে মারা গেছে সে কি ড্রাগ বিজনেসে কখনোই নামবে? না 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 না, এটা কোনোভাবেই হতে পারে না। সে কেন বিক্রি করবে না? ওর লাখ লাখ কাস্টমার আছে। দেখুন, আপনি এটা যেখানেই শুনেন না কেন, এটা ভুয়া খবর, একদম গুজব। গুজবে কান দেবেন না। এখন শোনো, তুমি তোমার মাথা খাটাও, আমি যা বলি তুমি তাই করো মোস্তফা। ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নাও মোস্তফা। আমি যাচ্ছি। ও, আমার ট্যাক্সির অ্যাক্সিডেন্ট হয়েছে, সারাতে হবে। মোস্তফা, কত? 20,000। এটা কি মার্সিডিজ বলো? এই যে নাও। আসি। চলবে। সব ক্রেজি মানুষজন। দেখো তানের, আমরা কিন্তু বেশি দিনের পরিচিত নই। তাছাড়া এমন কিছু বিষয় আছে যা তোমাকে বলা হয়নি। ওকে, তাহলে এখন সেগুলো বলতে পারো। অ্যাকচুয়ালি ওই বিষয়গুলো তোমার সাথে রিলেটেড না। আমি এখনই বিয়ে করতে চাই না তানের। আর দেখো, আমি বিয়ে করার কথা কখনো চিন্তাও করিনি। আয়শা তোমাকে অনেক ভালোবাসে, তুমি ঠিক। আর রিংয়ের কথা আপাতত একদম মন থেকে ভুলে যাও। আমাকে অন্তত একটা সুযোগ দিয়ে দেখো তুমি। ধরে নাও আমাদের এই বিষয়ে কোনো কথাই হয়নি। আমি লন্ডনে সেটেল হচ্ছি তানের। এটা তুমি আবার কখন ভাবলে? তানের, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আসলে কখনোই বিয়ে করতে চাই না। আয়শা, 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 শোনো শোনো, বসো বসো, বসে কথা বলি, বসে কথা বলি। দেখো, তুমি সব সময় আমার একজন ভালো ফ্রেন্ড হয়েছিলে। এমনই থাকো, শুধু ফ্রেন্ড হয়ে থাকো তানের। আসছি। আয়শা, এসো। বাবা, ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি আছি, এসো তুমি। নেস্তেত নামে আমার এক লয়ার ফ্রেন্ড আছে বাবা। তার পার্টনার জাফর বেগ আপনার সাথে দেখা করতে চায়। কি বিষয়ে বলো তো? নতুন বিজনেস শুরু করবে, বেশ প্রফিটেবল। কিসের বিজনেস? জানি না, শুধু জানি এটা প্রফিটেবল। আমাদের জন্য ভালো একটা স্কোপ হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত আমিই নেব। আচ্ছা, ঠিক আছে বাবা। এটাই ইনফর্ম করতে এসেছিলাম। গুড নাইট।
আমরা সবাই একটা এগ্রিমেন্ট করে নিতে পারি। দরকার নেই মিস্টার জাফর, পার্টনারশিপ আমাকে কখনোই স্যুট করে না। আপনি কিন্তু এখনো আমার প্রপোজালই শোনেননি। পার্টনারশিপ আমার একদমই পছন্দ না। এটা কেমন বলুন তো? আমার মেয়ে খুব পছন্দ করবে। আমি এখন উঠতে চাই। আমাকে কি খাওয়ালেন আপনি? নাজদেদ, বাইরের লোকদের দেয়া খাবার খুব সাবধানে খাবেন। ঠিক বলেছেন জাফর বেগ, হাইজেনিক খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ও চলে এসেছ? হ্যাঁ, মা পেস্ট্রি বানিয়েছেন, কারণ আপনি এটা লাইক করেন। তোমার তো আবার হোমওয়ার্ক আছে তাই না? হ্যাঁ, এখনো শেষ হয়নি। ঠিক আছে, ভেতরে এসো। এবার তোমার হোমওয়ার্ক বলো। আমাদেরকে শহর নিয়ে লিখতে হবে। এখানে আমরা কি কিনি এবং কি বিক্রি করি, কিভাবে সিজন চেঞ্জ হয়। কিন্তু এটা ইম্পর্টেন্ট টপিকস, এই বিষয়ে আমাদের ভাবতে হবে। চলো শুরু করি। ওকে ওকে, ইসা লেখো। আমাদের প্রিয় শহর কোলন। এটা 3 দিক থেকে সমুদ্র দিয়ে ঘেরা, এক টুকরো ভূমি এবং একাকিত্বে পূর্ণ। কিন্তু এটা ঠিক না। কি বলছো তুমি? একদম ঠিক আছে। আমরা শুধু এখানে হোমওয়ার্ক করবো না ইসা, আমরা আজ এখানে একটা ইতিহাস তৈরি করব। লেখো লেখো, লিখে ফেলো। ইকোনমিক্স, আন্তালিয়ার কমলা, আফিয়নের সসেস, ইজমেটে পিস মানিয়ে আমরা কখনো কারো কাছে বিক্রি করতে পারি না। মুস্তাফা ভাই, এগুলো তো কিছুই মিলছে না। অবশ্যই মিলেছে, এটাই তো হোমওয়ার্ক। আমরাও তোমাকে ভালোভাবে তৈরি করতে পারিনি। লেখো 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 লেখো, এত কথা বলে আমাকে কনফিউজ করবে না। হ্যাঁ, ওকে। এছাড়াও ফ্রান্স থেকে বুদ্ধিজীবীদের জন্য হতাশা, স্পোর্টস লাভারদের জন্য দক্ষিণ আফ্রিকা থেকে সেন্টার ব্যাগ, রাশিয়া থেকে লম্বা মেয়েদেরকে আনা হয়েছিল। আমাদের বিখ্যাত নির্মাতারা এগুলো দিয়ে সিরিজ বানিয়ে তারপরে ডাবিং করে বিভিন্ন দেশে বিক্রি করে। স্যার খুব রেগে যাবেন। না না, রাগ করবে কেন? প্রয়োজনে একটু বরফ দিয়ে দেব। আমাদের প্রিয় কোলন শহরেও গ্রীষ্মকাল গরম এবং শীতকাল ঠান্ডা আর একাকী। এটা খুব একাকী হবে ইসা। মুস্তাফা ভাই, কে? আমি কি এখন যেতে পারি? বসো, কেবল তো শুরু করেছি। তাছাড়া আমাদের সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ঝামেলা তৈরি করা। যেহেতু আমরা একে অপরকে পর্যাপ্ত ভালোবাসতে পারি না, তাই আমরা খুব অনুন্নত পর্যায়ে রয়ে গেছি। যাই হোক, পশ্চিমা উন্নত দেশগুলোতে মানুষ সবসময় একে অপরকে অনেক ভালোবাসে। মুস্তাফা ভাই, হ্যাঁ, কখনো প্রেমে পড়েছেন? না, কিন্তু একবার কাঁধে গুলি লেগেছিল। দুইটার মধ্যে কানেকশন কি? দুইটাই কষ্টের ব্যাপার। আচ্ছা, তুমি কিছু মনে করো না, বড় হলে সবকিছু বুঝতে পারবে। ঠিক আছে, তুমি এখন যাও যাও। আমার চিরকালের একাকিত্ব নিয়ে আমাকে একা রেখে চলে গেলে। আপনি মাঝে মাঝে মজার কথা বলেন। তাই নাকি? তবে এমন একদিন আসবে তুমি আমাকে বলবে যে এইবার তুমি হাসাতে পারোনি। যাও এখন। সেরকম হবে না। আমি এখন রিটায়ার্ড কর্নেল চাচার কাছে যাই। গিয়ে দেখো কি হয়। তোমাকে একদম মিলিটারি আইন শিখিয়ে দেবে। যাও।
Gökyüzünde yalnız gezen yıldızlar, yeryüzünde sizin kadar yalnızım. Gökyüzünde yalnız gezen yıldızlar, yeryüzünde sizin kadar yalnızım. Bir haykırsam belki duyulur sesim. Ben yalnızım, ben yalnızım, yalnızım. Bir haykırsam belki duyulur sesim. Ben yalnızım, ben yalnızım, yalnızım. Kaderim bu, böyle yazılmış yazım. Hiç kimsenin aşkında yoktur gözüm. Bir yalnızlık şarkısı söyler sazım. Ben yalnızım, ben yalnızım, yalnızım. Bir yalnızlık şarkısı söyler sazım. Ben yalnızım, ben yalnızım, yalnızım. বিশেষজ্ঞরা বলছেন 13 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে ড্রাগের আসক্তি ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে। ইস্তাম্বুল ইউনিভার্সিটি পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে ড্রাগের আসক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বিশেষ করে সিনথেটিক পিলের প্রতি আগ্রহ ছেলে মেয়েদের মধ্যে দিন দিন বাড়ছে। ভাই আপনার গাড়ি ঠিক আছে, বাম্পার চেঞ্জ করেছি, এয়ার ফিল্টার পুরনো ছিল, চেঞ্জ করেছি। আরে আপনি কেন এয়ার ফিল্টার চেঞ্জ করেছেন? যাই হোক, কত হয়েছে? 2000 দিলেই হবে। কি এটা কি মার্সিডিজ? এই যে রাখো, আমার কাছে এটাই আছে। ভাই আপনি সবসময় এমন কাজ করেন, আপনি গতবারও তো কম দিয়েছেন। আপনি চিন্তা করবেন না, আমার দিকে তাকান, আমার কাছে এতটুকুই আছে। কি আর করবো আল্লাহই জানেন। আল্লাহ। ও ভাই, হ্যাঁ আমি এটা সিটের নিচে খুঁজে পেয়েছি, প্যাসেঞ্জার কে হয়তো ফেলে গেছে। সংস্থা কাজ করে যাচ্ছে। এই সংবাদের শেষে ড্রাগ আসক্তি বিষয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন রয়েছে। এবার আবহাওয়া সংবাদ। মেয়েটা সুন্দর তো। যাও যাও, কাজে মন দাও। আল্লাহ আল্লাহ, পরে দেখা হবে। বাবার জন্য ওয়েট করা দরকার ছিল। বাবা 1টার দিকে মিটিং করব, জাফর বেগ সবাইকে ডেকেছে। শুভ সকাল সদরুদ্দিন। আর সবাই কোথায়? ওরা সবাই পথেই আছে।